মা, আমি বেরোচ্ছি। দরজাটা বন্ধ করে দাও। ও নীল ওড়নাটা গলায় জড়াতে জড়াতে বলল নবনীতা। তার দেরি হয়ে গেছে অনেকটা। যদিও এই এলাকা থেকে বিশ্ববিদ্যালয় খুব দূরে নয়। আগে যেখানে থাকতো সেখান থেকে বিশ্ববিদ্যালয় যেতে অনেক সময় লাগত। কিছুদিন হলো এখানে ফ্ল্যাট কিনে নিয়ে উঠে এসেছে নবনীতার বাবা মা। আগের বাড়িটা ভাড়া ছিল, অনেক অসুবিধে ছিল সেখানে। নতুন ফ্ল্যাটটা অনেক সুন্দর আর বড়। দক্ষিণমুখী খোলা বারান্দা, দুটো বেডরুমে এসি, অ্যাটাচ বাথরুম, মডিউলার কিচেন, কি নেই। মা তো খুব খুশি এখানে উঠে আসার পর থেকে। অবশ্য নবনীতাও খুশি। গলফ গ্রিনের এই 4 তলা বাড়িটার নাম শ্যামলী আবাসন। নবনীতাদের ফ্ল্যাট 2য় তলায়। মাকে বলে তাড়াতাড়ি বেরিয়ে লিফটে উঠতে যাবে নবনীতা, তখনই লিফটটা নিচে নেমে গেল। অপেক্ষা না করে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে গেল সে। প্রথম তলায় পৌঁছাতেই একজনের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ। সে বেচারা এক হাতে বাজারের ব্যাগ আর অন্য হাতে একটা বাচ্চাকে সামলে নিজের ফ্ল্যাটের দিকে এগোচ্ছিল। নবনীতা তাড়াতাড়িতে দেখতে পায়নি ওকে। ধাক্কা লেগে বেচারার ব্যাগ থেকে সবকিছু ছড়িয়ে পড়েছে মেঝেতে। নবনীতা খুব লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলল, সরি, একেবারে দেখতে পাইনি গি। ঠিক আছে, যেভাবে হুড়মুড়িয়ে নামছিলেন, দেখবেনই বা কি করে। লোকটার গলায় হাসির আভাস। এতক্ষণে নবনীতা চোখ তুলে ভালো করে ভদ্রলোকের দিকে তাকালো। ও যে লোক নয়, ও তো একটা ছেলে। কোলে একটা বাচ্চা আছে বটে, তাই বয়সটা 30-এর আশেপাশে ধরে নেওয়াই যায়, কিন্তু ওকে দেখাচ্ছে আরও কম, মনে হচ্ছে 25-26। অবশ্য বাচ্চাটা যে ওরই তা বা কে জানে। কোলের বাচ্চাটা আঙুল চুষতে চুষতে ঝুলঝুলে চোখে নবনীতার দিকে তাকিয়ে আছে। নবনীতার চোখ পড়তেই সে মুখ থেকে আঙুল বের করে গম্ভীর গলায় বলল, তুমি দুতু, তুমি পচা। নবনীতা হকচকিয়ে গেল। ছেলেটা হেসে ফেলে বলল, আপনার ধাক্কায় সবকিছু পড়ে গেল কিনা তাই বলছে। খুব পাকা হয়েছে। এবার নবনীতাও হেসে ফেলল। বাচ্চাটার গাল টিপে দিয়ে বলল, খুব মিষ্টি। কিন্তু ওর নাম কি? দেবার্জুন। সংক্ষেপে দেব। অবশ্য পুচকু, বাবু, বাবন সবগুলোই ওর নাম বলতে পারেন। যখন যে নামে ইচ্ছে হয় ডাকি। হাসল ছেলেটা। নবনীতার বুক শিরশির করে উঠল এক অন্যরকম অনুভূতিতে। ছেলেটার হাসিটা মারাত্মক, যে কাউকেই ঘায়েল করে দিতে পারে। চোখ সরিয়ে নিল নবনীতা। দেরি হয়ে যাচ্ছে। আর একবার সরি বলে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেল সে। কিন্তু সারাটা দিন মাথা জুড়ে রইল এই ঘটনাটা। মা, জানো আমাদের নিচের ফ্লোরে কি মিষ্টি একটা বাচ্চা আছে। চলো ওদের সঙ্গে একবার দেখা করে আসি। নবনীতার মা জানেন নবনীতা বাচ্চা খুব ভালোবাসে। বাচ্চা দেখলেই কোলে নিয়ে চটকিয়ে চটকিয়ে ওদের প্রাণ অতিষ্ঠ করে তোলে। আজ রোববার। নবনীতার বিশ্ববিদ্যালয় বন্ধ। সকাল থেকে সে তাড়া দিচ্ছে বাচ্চাটাকে দেখতে যাওয়ার জন্য। দাঁড়া, যাব তো। হাতের কাজগুলো একটু মিটিয়ে নি। কারো সঙ্গেই তো সেভাবে পরিচয় করা হয়নি। আস্তে আস্তে সবার সঙ্গেই পরিচয় করব গো। না না, এক্ষুনি চলো। কাজ পরে করবে কি? মেয়ের বায়না এক্ষুনি বেরোতেই হলো মৃণালিনীকে। যেভাবে পেছনে লেগে আছে নবনীতা, বাবাকেও যেতে বলেছিল। কিন্তু সে এখন টিভিতে জরুরি খবর দেখছে, তাই যাবে না। নবনীতাকে নিয়ে নিচের ফ্ল্যাটে গিয়ে বেল বাজালেন মৃণালিনী। নবনীতার বুক দুরদুর করছে। ছেলেটা আছে তো বাড়িতে। একটু সময় অপেক্ষার পরেই দরজা খুলে দিল সেই ছেলেটা। নবনীতাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসল। আরে আপনি আসুন আসুন। কি ব্যাপার? না, আসলে আমরা নতুন এসেছি তো, তাই সবার সঙ্গে পরিচয় করতে চাইছি আস্তে আস্তে। সেই কারণেই মাকে নিয়ে এলাম। আর কিছু নয়। ভালো করেছেন। আসুন আসুন। আন্টি খুব ভেতরে নিয়ে গিয়ে তাদের বসালো ছেলেটা। সুন্দর ছিমছাম সাজানো গোছানো ঘর। মৃণালিনী জিজ্ঞাসা করলেন, কবে থেকে আছো তোমরা এখানে? বছর 4 হলো। এখানেই বাবনের, মানে আমার ছেলের জন্ম। অনেক দিন হলো। তবে এখানে তোমাদের কি তোমার স্ত্রীর সঙ্গেও পরিচয় করিয়ে দাও। কোথায় সে? ছেলেটার মুখ যেন অন্ধকার হয়ে গেল। আস্তে আস্তে বলল, বাবনের মা তো নেই। সে বাবনের জন্ম দিতে গিয়েই মারা যায়। চমকে উঠলেন মৃণালিনী। নবনীতাও তাড়াতাড়ি বলে উঠল, সরি সরি, বুঝতে পারিনি। মৃণালিনীও বললেন, কিছু মনে করো না, বুঝতে পারিনি তাই জিজ্ঞাসা করে ফেললাম গো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, বলল ছেলেটা। পরিস্থিতি সহজ করতে গিয়ে নবনীতা বলে উঠল, আমরা তাহলে আলাপটা ছেড়ে দিই। আমি নবনীতা। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, পদার্থবিদ্যা নিয়ে মাস্টার্স করছি। আর ইনি আমার মা।
নিশ্চয়ই বুঝেছেন কি নবনীতার বলার ভঙ্গিতে হেসে ফেলল ছেলেটা। বলল, আমি সজীব। সজীব চক্রবর্তী। সজীব, খুব সুন্দর নাম। তা সজীব দা, আপনার দুষ্টুটাকে কই? নিয়ে আসুন, ওকে একটু আদর করে যাই। আরে না না, এক্ষুনি যাবেন কি? ব্যস্ত হয়ে বলে সজীব গলা বাড়িয়ে বলল, রেবা 3 কাপ চা বানাও। আরে আমরা এক্ষুনি ব্রেকফাস্ট করেছি, কিছু খাবো না। আপনি আগে বাবনকে আনুন তো। আসলে সে এখন ঘুমাচ্ছে। রাতের বেলা কিছুতে ঘুমোতে চায় না, অনেক দেরি হয় শুতে, তাই সকালবেলা পর্যন্ত ঘুমায়। কত বয়স ওর? জিজ্ঞাসা করলেন মৃণালিনী। এই তো এইবারে 2 বছর হলো। খুব দুষ্টু, সারাদিন দুষ্টুমি করে। রেবা সব সামলায়। অবসর সময় থাকে না, আমি অফিস থেকে ফিরলেই চলে যায়। মাঝে মাঝে রেবা আসতে না পারলে খুব মুশকিলে পড়ি আমি। অফিস সামলাবো না, ঘর সামলাবো না, ছেলে সামলাবো, হিমশিম খাই একেবারে। আবার হাসল সজীব। সেই হাসির দিকে তাকিয়ে নবনীতা বলল, আর মুশকিলে পড়বেন না, আমরা আছি তো। অবাক হয়ে তাকালো সজীব। তারপর হাসল, কিছু বলল না। মৃণালিনী বললেন, তোমার মা বাবা, তোমার স্ত্রীর মা বাবা আছেন না? তারা দেখতে পারেন তো বাবনকে? হ্যাঁ, তা পারেন। কিন্তু মা বাবা দুজনেই দুর্গাপুরে থাকেন, ওখানে ছোট 2 ভাইও থাকে। সবকিছু ফেলে এখানে আসার ক্ষমতা নেই তাদের। আর আমি চাই বাবন আমার কাছেই থাকুক, তাই এই ব্যবস্থা। আর পিয়ালির মা বাবা নেই। ও, তবে তো বড্ড অসুবিধা, বললেন মৃণালিনী। না, রেবা থাকলে তেমন অসুবিধা নেই। সে না এলেই মুশকিল। এই করেই চলে যাচ্ছে কোনো মতে বাপ বেটার সংসার, হাসল সজীব। আরও কিছুক্ষণ গল্প করে চলে এলো নবনীতা মৃণালিনী। তবে এরপর থেকে নবনীতা ঘন ঘন হানা দিতে লাগলো ওই বাড়িতে। বাবনের উপর খুব মায়া পড়ে গেছে ওর। অবশ্য আরেকজনকে দেখার উদ্দেশ্যেও ওখানে বারবার যায় নবনীতা। ওর ওপর যে মায়া জন্মে গেছে। নবনীতা বাবনকে কোলে নিয়ে মায়ের আশেপাশে ঘুরঘুর করছে। বাবন এই কদিনেই নবনীতার গায়ে মাথায় হয়ে উঠেছে। খুব কোলে চড়লেই আর নামতে চায় না। আবার নবনীতা বলে ডাকে হাসি পায়। নবনীতার এখন ইচ্ছে সজীবকে অল্পকসা মাংস খাওয়াবে, এইমাত্র বানালো মা। কিন্তু বলতে সাহস হচ্ছে না। মা যদি কিছু বুঝে ফেলে। তবুও সাহস সঞ্চয় করে একটু ইতস্তত করে মাকে বলেই ফেলল, মা অল্পকসা মাংস দাও না, বাটিতে করে। সজীবদাকে খাওয়াবো কি? মৃণালিনী বাটিতে করে কিছু অল্পকসা মাংস তুলে দিলেন নবনীতার হাতে। খুশি হয়ে বাবনকে নিয়ে নিচে নেমে গেল নবনীতা। মৃণালিনীর ভেতরে একটা তীব্র অস্বস্তি কাজ করছে বেশ কিছুদিন ধরে। নবনীতার হাবভাব ভালো লাগছে না মোটেই। সজীব আর ওর বাচ্চাটাকে নিয়ে যেন একটু বেশিই বাড়াবাড়ি করছে নবনীতা। বড্ড চোখে লাগছে ওর কাণ্ডকারখানা। সময়ে সময়ে ফাঁক পেলেই ওই বাড়িতে ছোটে। ঘরে ভালো কিছু রান্না হলেই সজীবকে খাওয়ানোর জন্য অস্থির হয়ে ওঠে। বাচ্চাটাকে এত বেশি আদর করে যে অস্বাভাবিক লাগে দেখতে। মনে হয় নবনীতাই যেন ওর মা। ব্যাপারটা নবনীতার বাবাকেও বলেছিল মৃণালিনী, কিন্তু সে হেসে উড়িয়ে দিল। ওসব নাকি মৃণালিনীর আজগুবি চিন্তা। সত্যিই পুরুষ মানুষেরা এত কম বোঝে কেন? বুঝতে পারে না মৃণালিনী। মৃণালিনীকে একাই ব্যাপারটা সামলাতে হবে। এখন নবনীতা নিচে গিয়েই সজীবকে বলল, সজীবদা, তোমার জন্য মাংস পাঠালো মা। খেয়ে দেখো তো কেমন হয়েছে। আরে আবার এসব কেন? রেবা এমনিতেই অনেক কিছু রান্না করেছে, অস্বস্তি নিয়ে বলল সজীব। জানি রেবা অনেক কিছু রান্না করেছে, কিন্তু এটা আমার মায়ের হাতের রান্না। খেয়ে দেখো কি? বাবনকে কোল থেকে নামিয়ে বেরিয়ে যাচ্ছিল নবনীতা। কিন্তু বাবন এমন কান্না জুড়ল, ননি ননি আয় আয়। যাচ না, আমি দাবো। সজীব কোলে তুলে নিল বাবনকে। না বাবা, ননি এখন পড়াশোনা করবে, অনেক কাজ করবে। তুমি আমার সঙ্গে থাকো। তবুও বাবন চিৎকার করেই যাচ্ছে। নবনীতা যেতে গিয়েও পারল না, ছুটে এসে বাবনকে কোলে তুলে নিল। ব্যাস, সঙ্গে সঙ্গে বাবন চুপ। এই কদিনে বাবন কি করে নবনীতাকে এত ভালোবেসে ফেলল, অবাক হয়ে যায় সজীব। নবনীতা বাবনকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। সজীব বলল, ননি, বাবন এখন স্নান করবে, রেখে যাও ওকে, আমি করিয়ে দেব। ওর সাবান, শ্যাম্পু আর তোয়ালেটা দাও। আরে না না, তুমি কেন আবার? কিচ্ছু হবে না, দাও তো। তবুও সজীব ঠায় দাঁড়িয়ে আছে দেখে নবনীতা নিজেই গিয়ে বাবনের শ্যাম্পু, সাবান আর তোয়ালে নিয়ে বেরিয়ে গেল বাবনকে কোলে করে। সজীবের ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। মেয়েটা এরকম করছে কেন? শুধুই কি বাবনকে ভালোবাসে বলেই? কি শুরু করেছিস তুই এইসব?
বাচ্চাটাকে নিয়ে এত বাড়াবাড়ির কি মানে? বাড়াবাড়ি কি দেখলে মা? বাবন তো আমাকে ছাড়তে চায় না। আর আমি যদি ওকে স্নান করিয়েও দিই তাতে কি হয়? সবকিছুর একটা সীমা আছে ননি। তুই কিন্তু পাগলামির সীমা ছাড়িয়ে যাচ্ছিস কু। কি পাগলামি? তোর লজ্জা করছে না নবনীতা? সজীব তোকে কি ভাবছে? ছি, কি বলছো মা? কি করেছি আমি? আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। তুই যা করছিস সেটা কিন্তু স্বাভাবিক নয় গি। কোনটা স্বাভাবিক নয়? বাবনকে ভালোবাসা? কোনো কিছুরই বাড়াবাড়ি কিন্তু স্বাভাবিক নয়। তাছাড়া সজীবকে নিয়েও তুই একটু বেশি বেশি করছিস না? আমি তোর মা, আমার চোখে ফাঁকি দিতে পারবি না তুই গু। হ্যাঁ মা, তুমি ঠিক ধরেছ। আমি সজীবদাকে ভালোবেসে ফেলেছি, অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কি করব এখন বল? ছি, তোর লজ্জা করল না এভাবে বলতে? ছেলেটা এক বাচ্চার বাবা, তোর চেয়ে অনেকটাই বড়। তাছাড়া সেই দিন ওর বউ মারা গেছে। তুই ভাবলি কি করে এভাবে? ভালোবাসলে লজ্জার কি আছে? আমি কি চুরি করছি নাকি? বেশ পর্দা দেখে স্তম্ভিত হয়ে গেলেন মৃণালিনী। তার মুখ থেকে আর কথা বেরোচ্ছিল না। বাবনকে নিয়ে নিচে নেমে গেল নবনীতা। মৃণালিনী দাঁড়িয়ে রইলেন পাথরের মতো। অনেক বিপদে পড়েই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি সজীব। আমার মন বলছে ব্যাপারটা একমাত্র তুমিই সামলাতে পারবে। সজীব কিছুটা আন্দাজ করতে পারছিল। নবনীতার মা হঠাৎ ফোন করে ওর সঙ্গে দেখা করতে চাওয়ায় সে খুব একটা অবাক হয়নি। একটা কফি শপের মধ্যে এখনো ওরা বসে আছে। নবনীতার মায়ের চিন্তিত চেহারা দেখে সজীবের খুব খারাপ লাগছে। নবনীতা যে কি লজ্জায় ফেলেছে ওকে। আন্টি, আমি কিছুটা আন্দাজ করতে পারছি। আপনি কি বলতে চাইছেন? ইনফ্যাক্ট আমি এই ব্যাপারে কথা বলতে চাইছিলাম গ। এর মানে তুমিও ব্যাপারটা বুঝেছ? তুমি একটু নবনীতাকে বোঝাও। ও ভয়ানক জেদি মেয়ে। একবার যা করবে ভাবে তাই করে কি। দেখুন আন্টি, নবনীতা বাচ্চা মেয়ে, বুঝতে পারছে না ও কি ভুল করছে। আমি ওকে বুঝিয়ে বলবো। কথা দিলাম আপনাকে গি। তুমি বাঁচালে আমাকে। এই ব্যাপারে কি করে তোমার সঙ্গে কথা বলবো ভেবেই লজ্জা লাগছিল আমার। এখন বুকের উপর থেকে যেন একটা ভার নেমে গেল। নবনীতার মা ফিরে গেলেন নিশ্চিন্ত হয়ে। সজীব চিন্তিত মন নিয়ে ফিরে গেল অফিসে। পরদিন সন্ধ্যার পর নবনীতা আসতেই সজীব বলল, নবনীতা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। প্লিজ কথাগুলো মন দিয়ে শোনো। সজীবের মুখের দিকে তাকিয়ে একটু থমকালো নবনীতা। তারপর বলল, হ্যাঁ বলো না সজীব দাগু। তুমি আর এভাবে ঘন ঘন এখানে এসো না প্লিজ। বাবনের অভ্যাস খারাপ করে দিও না। ওকে একা বড় হতে দাও। হঠাৎ কথা বলছো? বড় বড় চোখে সজীবের দিকে তাকিয়ে রইল নবনীতা। চোখ সরিয়ে নিল সজীব। তোমার ভালোর জন্যই বলছি। তোমার একটা আলাদা জীবন আছে। কেন মিছিমিছি সময় নষ্ট করছো এভাবে? নবনীতা কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, মা তোমাকে কিছু বলেছে তাই না? যদিও বা বলেন, অন্যায় তো কিছু বলেননি। তুমি বুঝতে পারছো না। তুমি যা করছো লোকে এটা ভালো চোখে দেখছে না গি। লোকে কি ভাবছে? আই ডোন্ট কেয়ার। তুমি কি ভাবছো বলো? আমিও চাই না তুমি এখানে আসো গু। কেন চাও না? আমি এলে কি ক্ষতি হয় তোমার? আমি যা বলেছি তোমার ভালোর জন্যই বলেছি গু। কি সে আমার ভালো সেটা তুমি জানো না কি? মা জানে। আর তুমি এত ভীতু কেন সজীব? আমি তোমাকে ভালোবাসি বলেই জোর করে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো? কেঁপে উঠল সজীব। এত স্পষ্টভাবে ভালোবাসার কথা উচ্চারণ করল মেয়েটা। নবনীতা, তুমি একটা বাচ্চা মেয়ে। কি বলছো নিজেই জানো না? আমার 31 বছর বয়স, এক বাচ্চার বাবা। আমি তোমার কত হবে বড়? 21 কি 22? তুমি যেটাকে ভালোবাসা ভাবছো সেটা আসলে ভালোবাসা নয়, কম বয়সের আবেগ। সোজা ভাষায় ইনফ্যাচুয়েশন। আমি মোটেই বাচ্চা মেয়ে নই। যা বলছি সব জেনে বুঝেই বলছি। আমি ঠিক জেনেছি, চিনেছি আমার ভালোবাসাকে। সেটা কখনো মিথ্যে নয়। সজীব হতবম্ব হয়ে তাকালো। কি মনের জোর এই মেয়েটার! কি বোঝা ওকে? সজীব, পাগলামি করো না। বাড়ি যাও তুমি গু। আমি চলে গেলেও কি হবে সজীব? আমার ভালোবাসা কি মরে যাবে? তা তো নয়। আমি যেভাবে জড়িয়ে গেছি তোমার সঙ্গে বা বাবনের সঙ্গে, সেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় আমার। এই সহজ কথাটা কেন বুঝতে চাইছো না?
কিন্তু আমি তো তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। আমি অপেক্ষা করব তোমার জন্য। আর কিছু করার নেই আমার। সজীব তাকিয়ে রইল নবনীতার দিকে, কোনো কথা বলতে পারল না। ঘরে ফিরে খুব স্বাভাবিকভাবে মাকে বলল নবনীতা, মা, তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। সজীব আমাকে ওখানে যেতে মানা করে দিয়েছে। খুশি তো তুমি? মৃণালিনী তাকিয়ে রইলেন, কিছু বলতে পারলেন না। আরে মা, চুপ করে আছো কেন? কিছু বলো। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি, বললেন মৃণালিনী। আমিও আমার ভালোর জন্য একটা কথা বলছি মা, আমার জীবনে হয় সজীব আসবে, নয়তো কেউ আসবে না। আশা করি বুঝেছ। আর রইল বাবন, ওকে তো আরও বেশি করে ভালোবাসবো এবার থেকে, হাসল নবনীতা। মেয়ের শীতল চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠলেন মৃণালিনী। এই চোখের ভাষা চেনেন তিনি। এবারও তবে মেয়ের জেদের কাছে হার মানতে হবে তাকে। সজীবকে মেনে নিতেই হবে তবু। হে ঈশ্বর! গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।